নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি স্বনামধন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত খিদে গল্পটি পাঠ করে শোনাব। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প খিদে। রাস্তাটা কাঁপে দুপুরবেলার রোদ্দুরে। দুপাশের গাছগুলো ধোঁয়া ধোঁয়া দেখায়। মাত্র 1.5 মাস আগে এই রাস্তাটায় পিচ ঢেলে পাকা করা হয়েছে। নতুন নতুন গন্ধ পাওয়া যায়। আগে যখন মাটির রাস্তা ছিল, বড় জারুল গাছটার কাছে ছিল একটা বিরাট খোঁদল। একবার বর্ষার জলে ওর মধ্যে খলাত খলাত করতে দেখা গিয়েছিল 2টো কই মাছকে। কোথা থেকে তারা এসেছিল কে জানে। এখন সেই গর্তটা একেবারে নিশ্চিহ্ন। রাস্তাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করে বিজুর। এই চাঁদি ফাটা রোদে কেউ বাইরে বেরোয় না। চতুর্দিক একেবারে শুনশান। খালপাড়ে বাস থামে। বাস থেকে নামা যাত্রীরা এই পথেই হেঁটে আসবে। কেউ আসে না, তবু বিজু এক দৃষ্টিতে চেয়ে থাকে। এক এক সময় তার মনে হয় আসছে, একজন আসছে। পাজামার ওপর হাফ শার্ট পরা, কাঁধে একটা ঝোলা, 2 হাতে 2টি পুঁটলি। সেই পুঁটলি দুটোর ভারে যেন নুয়ে পড়ে হাঁটছে। একেবারে চাল ডাল আরো কত খাবার কিনে নিয়ে ফিরছে দাদা। কিন্তু কয়েক পলকের মধ্যেই সেই দৃশ্য মিলিয়ে যায়। রাস্তা আবার ফাঁকা। একটা গাছের ছায়ায় মাটিতেই পা ছড়িয়ে বসে থাকে বিজু। তার খাকি হাফ প্যান্টের রং এখন ধুলো ধুলো, খালি গা, গলায় একটা সুতোয় বাঁধা মাদুলি। তার 13 বছরের শরীরটা একবার ঘামে ভিজে জবজব করছে, একবার শুকোচ্ছে, আবার বিন্দু বিন্দু ঘাম ফুটে বেরুচ্ছে। একটা কাঠি দিয়ে মাটিতে ভূতের ছবি আঁকছে বিজু। সেও মরে গিয়ে ভূত হবে। 3 দিন হয়ে গেল, দাদা এখনো ফিরল না। এক সময়ে জল তেষ্টায় বিজুর বুক শুকিয়ে যায়। সে উঠে এক দৌড়ে চলে আসে কলতলায়। সেখানেও কেউ নেই। কিছুদিন আগেও সবাই পুকুরের জল খেত। ঘোষদের পুকুরটার নাম মিষ্টি পুকুর। সেখানে কেউ গরু মোষ নামায় না, পদ্মদামে ভরা। ওই পুকুরের জল আনত সব বাড়ির মেয়েরা। এখন মহাদেব সাউ তার মায়ের নামে টিউবওয়েল বানিয়ে দিয়েছে এ গ্রামের মানুষের জন্য। যেমন তেমন ভাবে দান নয়, বেশ মজবুত টিউবওয়েল। চারপাশে অনেকখানি সিমেন্ট দিয়ে বাঁধানো। একটা নয়, 3টে 3 জায়গায়। টিউবওয়েলের ধার ঘেঁষে শুয়ে আছে ভুলি নামে কুকুরটা। ওর পেটের কাছে ঢুঁসো ঢুঁসি করছে 4টে ছানা। ভুলির জিভ বেরিয়ে পড়েছে অনেকখানি, মাথাটা নাড়ছে। ও বেচারারও তেষ্টা পেয়েছে খুব। এক হাতে পাম্প করে জল খাওয়ার খুব অসুবিধে। টিউবওয়েলের মুখটা চেপে ধরে লাফিয়ে লাফিয়ে পাম্প করতে লাগলো বিজু। তারপর হাতটা একটু ফাঁক করতেই পিচকিরির মতন জল বেরুতে লাগলো। সেখানে মুখ লাগিয়ে সে পেট ভরিয়ে ফেলল। তারপর আবার 2 হাতে পাম্প করতে করতে বলল যেন, ভুলি খা, জল খা। ভুলির বাচ্চাগুলোর চোখ ফুটে গেছে অনেক দিন, তবু ওরা মায়ের দুধ ছাড়েনি। ভুলির পেটের তলাটা ফোলা ফোলা, এখনো দুধ আছে বোঝা যায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বিজুর মনে হয় কতদিন দুধ খায়নি সে। কবে খেয়েছিল, কবে? সেই যেবারে বিজু ক্লাস 3তে উঠেছিল,
বাবার সঙ্গে গিয়েছিল সোনামুখী শহরে। একটা মিষ্টির দোকান থেকে কাঁচা গোল্লা কিনেছিল বাবা। একটা বিরাট কড়াইতে ফুটছিল দুধ, যেন একটা দুধের পুকুর। বিজুর দৃষ্টি দেখেই বাবা বুঝতে পেরেছিল। জিজ্ঞেস করেছিল, খাবি? দুটো মাটির ভাঁড়ে দিয়েছিল গরম গরম দুধ, একটুখানি সরফাউ। সেই দুধে চুমুক দেবার পর বাবার গোঁফটা সাদা হয়ে গিয়েছিল, বিজুর স্পষ্ট মনে আছে। তারপর কি আর কখনো দুধ খেয়েছে বিজু? না, বাড়িতে দুধ আসবে কোথা থেকে? তাদের গরু নেই। সোনামুখীর দোকানের সেই দুধ, আহ, ঠিক যেন অমৃত। জল খেলেই পেট ব্যথা করবে বিজু জানত। হ্যাঁ, ঠিক শুরু হয়েছে। যেদিন থেকে ভাত খাওয়া বন্ধ হয়েছে সেদিন থেকেই এরকম। শুধু জল খেয়ে যদি পেট ভরানো যেত তাহলে কি মজাই না হতো। খালি পেটে অনেকখানি জল খেলে পেটটা ভর্তি হয়ে ফুলে যায় বটে, তারপরই ব্যথা শুরু হয়। পেট ব্যথা হলেই মনটা আরও খারাপ হয়ে যায়। পেটে থাবড়া মারতে মারতে বাড়ির দিকে এগোলো বিজু। গ্রামের একটেরে দুটি মাত্র বাড়ি। ধরণী কাকার বাড়ির লোকদের সঙ্গে বিজুদের কথা বন্ধ। কি নিয়ে ধরণী কাকার সঙ্গে বাবার খুব ঝগড়া হয়েছিল। ও বাড়ির উঠোনে বিজুদের পা দেওয়াও নিষেধ। মা আর এ বাড়ির মেয়েরা একই পুকুরে স্নান করতে যায়, কিন্তু কেউ কারুর দিকে তাকায় না। বাবার সঙ্গে এ গ্রামের অনেকেরই ঝগড়া। বাবা যে খুব রাগী। সবাই নাম দিয়েছে রাগচটা পশু। বাবার আসল নাম পশুপতি, কিন্তু সবাই পশু পশুই বলে। এত রাগী বলেই তো বাবা এখন জেল খাটছে। মঙ্গলবারের হাটে বাবা একজন পুলিশকে মেরেছিল। পুলিশ যাকে ইচ্ছে মারতে পারে, কিন্তু পুলিশকে কখনো মারা চলে না। রাগের মাথায় বাবা সেই ভুলটাই করে ফেলেছিল। এ গ্রামে অনেকেই বাবাকে পছন্দ করে না, তবু তারাও স্বীকার করেছে সেদিন বাবার কোনো দোষ ছিল না। মুরলী জ্যাঠা তো এই সেদিনও বললেন, পশুপতিটা দুর্মুখ, চাঁচা ছোলা কথা বলে, সামনে আড়ালে মানে না, তা বলে সে চোর ছেঁচোর নয়, এটা মানতেই হবে। পুলিশ কেন ওকে আগে মারতে গেল? পুলিশের কোনো দোষ তো গভর্নমেন্ট দেখে না। বাবা জেল খাটছে, তা বলে কেউ বিজু কিংবা তার দাদা বাসুকে চোর ডাকাতের ছেলে বলে না। বরং পুলিশকে মেরেছে বলে লোকের চোখে বাবার সম্মান হঠাৎ যেন বেড়ে গেছে। পুলিশের ওপর কার না রাগ আছে, কিন্তু কেউ তো পুলিশের মুখের ওপর কিছু বলতেই সাহস পায় না। ধরণী বর্মনের বাড়ির পাশ দিয়ে যেতে যেতে বিজু দেখল এই ভর দুপুরে তুলসী মঞ্চে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ননি পিসি। একটা হলুদ শাড়ি আলুথালুভাবে পরা, মাথার চুল পেছন দিক থেকে ঘুরিয়ে এনে ছড়ানো আছে বুকের ওপর। বড় বড় চোখ মেলে এক দৃষ্টিতে চেয়ে আছে শূন্যের দিকে। সেদিকে তাকিয়েই বিজুর বুকটা ছমছম করে উঠল। দুই পরিবারের ঝগড়া হলেও ননি পিসি কিন্তু বিজুর সঙ্গে ডেকে ডেকে কথা বলে। ননি পিসি তো এখানে থাকে না, বিয়ের পর চলে গেছে পুরুলিয়া। তার বিয়ের আগে বিজুদের সঙ্গে ভাবছিল, তাই ননি পিসি আগের সম্পর্কটাই রাখতে চায়। কিন্তু ননি পিসিকে দেখলে বিজুর ভয় ভয় করে। বাচ্চা হবার জন্য ননি পিসি বাপের বাড়ি এসেছিল। 2 মাস আগে ননি পিসি একটি মৃত সন্তান প্রসব করেছে।
বিয়ের 10 বছর পর প্রথম সন্তান, সেও বাঁচল না। তারপর থেকে ননি পিসির কেমন যেন পাগল পাগল ভাব, যখন তখন হু হু করে কাঁদে, কথা বলতে বলতে উৎকট গম্ভীর হয়ে যায়, হঠাৎ হঠাৎ ছুটে গিয়ে পুকুরে ঝাঁপ দেয়। সাঁতার জানে অবশ্য, ডোবে না। ওই পাগল পাগল ভাবের জন্যই শুধু নয়, এক সময় তো ননি পিসি বেশ ভালোভাবেই কথা বলে বিজুর সঙ্গে। তবু ননি পিসি সামনে এলেই কেন যে বিজুর বুক কাঁপে তা সে জানে না। বিয়ের আগের তুলনায় ননি পিসির শরীরটা যেন অনেক বড় হয়ে গেছে। উরু দুটো অনেক চওড়া, বুক দুটো বাতাবি লেবুর মতন, হাঁটার ভঙ্গিটাও অন্য রকম। ননি পিসির দিকে সোজাসুজি চোখ তুলে তাকাতে বিজুর লজ্জা করে, আবার তাকাতে ইচ্ছেও করে। সে আড়াল থেকে দেখে। 13 বছর বয়স হয়েছে বিজুর। সে মেয়েদের সম্পর্কে একেবারে অবোধ নয়। সে জানে যে সন্তান সম্ভবা হলে মেয়েদের বুক দুধে ভরে যায়, ভুলি কুকুরটার যেমন হয়েছে। ননি পিসিমার ছেলে বেঁচে নেই, কিন্তু বুকে দুধ আছে, তাই বুক দুটি এখনো অত বড়। ননি পিসি তুলসী মঞ্চে ঠেস দিয়ে মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিজুকে দেখতে পেল না। বিজুও সারা শব্দ না করে সে বাড়ির সামনেটুকু পেরিয়ে চলে এলো। তবু তার মনে হলো ননি পিসি একবার তাকে ডাকলে কি ভালোই না লাগতো। বাড়িটা একেবারে নিস্তব্ধ। বিজুর ঠিক পরের বোন ওর মাত্র 1 বছরের ছোট। রং ফর্সা বলে বাবা ওর নাম রেখেছে পুতুল। বাইরে অত রাগী হলেও বাবা কখনো পুতুলকে কিংবা বিজুকে মারে না। শুধু দাদাকে একদিন বেদম পিটিয়েছিল। দাদা স্কুলে কিছু একটা গন্ডগোল করেছিল, সেই জন্য। দাদাও জেদি কম নয়। বিজু আর দাদা এক ঘরে শোয়ে। মার খাবার পর রাত্রির বেলা দাদা বলেছিল, বাবা যদি ফের আমার গায়ে হাত তোলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। পুতুল মাটিতে উপুড় হয়ে শুয়ে আছে, চোখ বোজা, একটা ঝেলঝেলে সবুজ ফ্রক পরা। ভাই বোনদের মধ্যে পুতুলই সবচেয়ে রোগা। পুতুল একেবারে খিদে সহ্য করতে পারে না। মা ঘুমোয়নি। মহাভারত বইখানা খুলে বসে আছে পেছনের বারান্দায়। কাছেই সন্ধ্যা মালতী ফুল গাছের বড় একটা ঝাড়। উঠোনের ঠিক একপাশে 2টো কলা গাছও রয়েছে, একটাতেও মোচা ধরেনি। মায়ের পাশে বসে পড়ে বিজু মিনমিন করে বলল, মা, আমার পেট ব্যথা করছে। মহাভারত থেকে চোখ তুলে মা বলল, জল খা, কলসিতে জল আছে। বিজু এবার ঝাঁঝালো ভাবে বলল, জল খেয়েই তো পেট ব্যথা করতে আরম্ভ করলো। ছেলের দিকে একটুক্ষণ চেয়ে রইল অভয়া। এ পেট ব্যথার কোনো ওষুধ তার জানা নেই। তবু সে বলল, বোনের পাশে পেট চেপে শুয়ে থাক, দেখ যদি কমে। বিজুও তাকিয়ে রইল মায়ের দিকে। তার চোখ ভরা অভিমান। সে জানে মায়ের কোনো সাধ্য নেই, তবু তার কষ্টের কথা আর কার কাছে বলবে। তার যে বিষম খিদে পাচ্ছে, সে যেন খিদের চোটে মরেই যাবে। সারাদিন সে কিছুই খায়নি। কথাটা একেবারে সত্যি নয় যদিও। পুতুল আর সে গুচ্ছের কলমি শাক তুলে এনেছিল, তাই সেদ্ধ করে খেতে দিয়েছিল মা। বাড়িতে 1 ফোঁটা তেল নেই, শুধু নুন আর কাঁচা লঙ্কা। তা দিয়ে আর কতখানি কলমি শাক খাওয়া যায়? যা খেয়েছিল তা কখন হজম হয়ে গেছে।
বিজু বলল, মা রাত্রিরে কি খাবো? মা চুপ করে রইল। কলমি শাক সেদ্ধ এখনো অনেকটা রয়ে গেছে, রাত্রিরে আবার তাই খেতে হবে? বিজুর তাহলে বমি হয়ে যাবে। বিজু আবার বলল, রাত্রিরে কি খাবো বলো না? মা বলল, ওই মাদুলিটা চেপে ধরে ভগবানকে ডাক, তিনি যেন আজই তোর দাদাকে ফিরিয়ে দেন। বিজু বলল, সকালে তো কতক্ষণ ডাকলাম। মা বলল, বারবার ডাকতে হয়, ভগবান কত কাজে ব্যস্ত থাকেন। বাসু ফিরে এলে ও নিশ্চয়ই চাল কিনে আনবে, গরম ভাত খাবি। একটা কথা আজ সকাল থেকেই বিজুর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে কথাটা মাকেও বলা যায় না। জেল থেকে ছাড়া পেতে বাবার এখনো 9 মাস 21 দিন বাকি। কে যেন বলছিল 1 মাস কমিয়েও দিতে পারে, তাহলেও তো আরো 8 মাস 21 দিন। বাবা ফিরে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ধার করেই হোক আর যে করেই হোক, বাবা কখনো ছেলে মেয়েদের না খাইয়ে রাখেনি। কিন্তু আরো 8 মাস 21 দিন ওরা বেঁচে থাকবে কি করে? থানার সেপাই রণছর সিং হাটের ছোট ছোট দোকানদারদের কাছ থেকে তোলা নিত। অনেক কাল ধরেই এরকম চলে আসছে। রণছরের আগে অন্য সেপাই নিত। কেউ তোলা দিতে আপত্তি করলে তার দোকানটাই উঠে যায়। বাবা রণছর সিংকে বাধা দিতে গিয়েছিল, তাই নিয়ে গন্ডগোলের শুরু। একে বলে পরের ব্যাপারে নাক গলানো। কে পুলিশকে পয়সা দেবে কি না দেবে তা নিয়ে পশুপতি দাসের মাথা ব্যথার কি দরকার ছিল? পশুপতি দাস 8-10 বছর কাজ করেছে যাত্রা দলে। এক সময় সেখানেও ঝগড়া মারামারি করে কাজ ছেড়ে চলে আসে। এখানে গনাবাবুর কাপড়ের দোকানে একটা চাকরি পেয়েছিল। জমি জিরেত নেই কিছু, চাকরিটাই সম্বল। বড় ছেলে বাসুদেব ক্লাস 10-এ পড়ে। কোনো ক্রমে পাশটা করতে পারলে তাকেও গনাবাবু একটা কাজ দেবেন বলে রেখেছিলেন। গনাবাবু পশুপতির চোটপাটও সহ্য করতেন, কারণ লোকটা বিশ্বাসী। এইভাবে বেশ তো চলছিল। কিন্তু কিছু লোকের যে পরের ব্যাপারে মাথা গলানোর অভ্যেস। নিজের স্বার্থে ঘা না লাগলেও অন্যের প্রতি অন্যায়ও সহ্য করতে পারে না। হাটের তোলা নিয়ে রণছরের সঙ্গে বচসা। পশুপতিকে একটা খুব খারাপ গালাগালি দিয়ে রণছর তার পাছায় একটা লাথি কষিয়েছিল। আর যায় কোথায়? হাটের মধ্যে অত লোকজনের মাঝখানে রণছরকে বেধড়ক মারতে শুরু করেছিল পশুপতি। যাত্রা দলের সেনাপতির পাঠ করেছে সে এক সময়। তার গায়ের জোর কম নয়। রণছরের 3খানা দাঁত ভেঙে দিয়ে সে হাতের ধুলো ঝেড়েছিল। পুলিশকে মেরে কে কবে পার পেয়েছে? পশুপতিকে যখন দারোগা বাবু এসে ধরে নিয়ে যায়, তখন আলু বেচা দামু আর এক ডিমওয়ালি বুড়ি ছাড়া কেউ তার হয়ে একটাও কথা বলেনি। রণছর যাদের কাছ থেকে তোলা নেয় তারা দূরে বোবার মতন দাঁড়িয়ে রইল। ওই দুজনের কথা গ্রাহ্য করেননি দারোগা বাবু। পশুপতির চুলের মুঠি চেপে ধরেছিলেন। থানায় নিয়ে গিয়ে সবকটা সেপাই মিলে মারতে মারতে আধমরা করে ফেলেছিল পশুপতিকে। জজ সাহেব পশুপতির 1.5 বছর কারাদণ্ডের হুকুম দিলেন। জজ সাহেবের কি সুন্দর চেহারা! একটা দারুণ সিল্কের জামা পরেছিলেন। সেদিন মা, দাদা, বিজু 3 জনেই গিয়েছিল আদালতে। শুধু পুতুল ছিল বাড়িতে। জজ সাহেব কয়েক পলক তাকিয়েছিলেন এই 3 জনের দিকে।
বিজুর সঙ্গে তার চোখাচোখিও হয়েছিল, তবু তিনি এই দণ্ড উচ্চারণ করে হাতুড়ি ঠুকে দিলেন টেবিলে। জজ সাহেব কি একবারও ভাবলেন না রাগের মাথায় পশুপতি একটা কাণ্ড করে ফেলেছে বলে তাকে শাস্তি দেওয়া হলো? কিন্তু এরপর তার সংসার চলবে কি করে? তার বউ ছেলেমেয়েরা খাবে কি? তারা কি কোনো দোষ করেছে? আইন এসব মানে না, একজনকে শাস্তি দেয়। বিজুর অভিমান হয়েছিল সেদিন। ওদের পক্ষের উকিল বরদাবাবু বলেছিলেন, আমার জন্যই তোমরা বেঁচে গেলে, বুঝলে? পুলিশের গায়ে হাত তোলার কেস, এর সঙ্গে আরো অনেক কেস ঝুলিয়ে দিয়ে অন্তত 7টি বছর ঘানি ঘোরাবার ব্যবস্থা করে দিত। আমার সওয়াল শুনেই তো হাকিম শাস্তি অত কমিয়ে দিলেন। আমি নিজে 2 দিন আসামিকে দেখতে গেছি, নইলে হাজতেই ওকে পিটিয়ে মেরে ফেলে সেপাইরা গায়ের ঝাল মেটাতো, ঠিক কিনা? অন্য উকিলরা মাথা নেড়ে সায় দিয়েছিলেন। হয়তো উকিলবাবুর কথাই ঠিক, মায়ের 2খানি সোনার চুড়ি বেচে তাকে ফি দেওয়া সার্থক হয়েছে। মায়ের আর কোনো গয়না নেই, আরো 8 মাস 21 দিন বাকি। রাত্রিরে কি খাবে সেটাই বিজুর প্রধান চিন্তা। দিনের বেলা তবু চালিয়ে দেওয়া যায়, কিন্তু রাত্রিরে পেট খালি থাকলে তো ঘুম আসে না। ঘুম না এলে যত রাজ্যের ভয় এসে মাথা জুড়ে বসে। অনেক দূরে অশ্বত্থতলায় শ্মশান, সেখানে দাউ দাউ করে জ্বলে চিতার আগুন। ঘরে শুয়েও যেন দেখতে পাওয়া যায়। মা, রাত্রিরে কি খাবো? 2টো বড় বড় পেঁপে আছে, সেদ্ধ করে নুন মরিচ দিয়ে মেখে দেব, দেখবি খুব ভালো লাগবে। শুধু পেঁপে সেদ্ধ? ভাত খাবো না? বোকার মতন কথা বলিস না বিজু, বড় হয়েছিস, এখনো বুঝিস না কেন? ঘরে 1 দানা চাল না থাকলে কেউ ভাত খায়? বাসু ফিরে আসবে, চাল কিনে নিয়ে আসবে, হয়তো আজ 7:30টার বাসেই। বাবা জেলে যাবার আগে মাকে বলেছিল চোখ পাকিয়ে, যদি না খেয়ে মরতে হয় মরবে, তাও সই, তবু খবরদার কারুর কাছে ভিক্ষে করবে না। ফিরে এসে যদি শুনি আমার ছেলেমেয়েরা ভিখিরি হয়ে গেছে, তাহলে তোমাকেই আগে খুন করব। এখন অবশ্য ওদের কেউ ভিক্ষেও দেবে না। প্রথম প্রথম গ্রামে কিছু লোক ওদের সাহায্য করেছে, কিন্তু মানুষের দয়া মায়া বেশি দিন থাকে না, শুকিয়ে যায়। 6 মাস ধরে কে ওদের সংসার টানবে? ঘটি বাটি পর্যন্ত সব বিক্রি হয়ে গেছে, এখন কেউ ধারও দিতে চায় না। ধরণী কাকাদের বাড়িতে ভাত রান্না হয়, এ বাড়িতে সেই গন্ধ আসে। একটা বেড়াল ও বাড়ি থেকে মাছের কাঁটা মুখে করে এনে এ বাড়ির উঠোনে বসে খায়। উষা কাকিমা একদিন পুতুলকে 1 বাটি চিঁড়ে দিয়েছিলেন। তারপর ধরণী কাকার কি চেঁচামেচি! বিনাপানি অপেরা থেকে বাবা যখন ঝগড়া করে কাজ ছেড়ে চলে আসে, তখন বাবার 227 টাকা মাইনে বাকি ছিল। বাবা বলতো, ও চশমখোরটার মুখও আমি দেখতে চাই না, তাই সেই টাকা আদায় করতে যায়নি কোনোদিনও। বিনাপানি অপেরার মালিক আবার মায়ের পিস্তুত দাদা হয় সম্পর্কে। মায়ের ধারণা তার সেই দাদাটি মানুষ খারাপ নয়, কিন্তু স্বামীর উগ্র মেজাজ দেখে সে কথা উল্লেখ করার সাহস হয়নি এতদিন। এখন বাঁকুড়ায় সেই দাদার কাছে একটা চিঠি লিখে বাসুকে পাঠানো হয়েছে। এ তো ভিক্ষে নয়, ধারও নয়, ন্যায্য পাওনা আদায়। বাসু যেখানে গেছে সেটা তো এক হিসেবে তার মামা বাড়ি, ওরা বাড়ির দরজা থেকে বাসুকে ফিরিয়ে দেবে না। কিন্তু বাসু ফিরছে না কেন?
একদিন যায়, দুদিন যায়, 5 দিন কেটে গেল। বাসুই তাদের শেষ আশা ভরসা। 227 টাকা পেলে এই কটা মাস স্বচ্ছন্দে কেটে যাবে। বাসু অবশ্য বলে গেছে, মা, তোমাদের জন্য আমি 100 টাকার চাল কিনে দেব, আর বাকি টাকায় আমি ব্যবসা করব। এই তো নতুন আলু উঠতে শুরু করেছে। গ্রাম থেকে আলু কিনে হাটে বিক্রি করলে কিছু লাভ থাকবেই। গনাবাবু তার দোকানে পশুপতির ছেলেদের যেতে বারণ করে দিয়েছে। পুলিশ মারার কেস। এখন তার দোকানের ওপরেই না পুলিশের কোপ দৃষ্টি পড়ে। বাসু বসবে হাটের অন্য এক কোণে। বাসু আসছে না। তার কি কোনো দুর্ঘটনা হলো? কেই খবর আনতে পারে। বাস ভাড়া দেবার মতন আর একটা পয়সাও নেই। দুপুর থেকে পুকুর ধারে ছিপ ফেলে বসে আছে বিজু। এ পুকুরে মাছ নেই। 5 শরিকের পুকুর। যে যখন পারে বেড়া জাল টেনে দেয়। আগের গ্রীষ্মে এ পুকুরের জল কমে কোমর পর্যন্ত নেমে গিয়েছিল। মাছ থাকবে কি করে? তবু বিজু ফাতনার দিকে একাগ্র দৃষ্টিতে চেয়ে থেকে মনে মনে জপ করতে থাকে। হে ভগবান, একটা মাছ দাও, একটা বড় দেখে কাতলা, অন্তত 1.5 কেজি। একটা মাছ কি এই পুকুরে লুকিয়ে থাকতে পারে না? সেরকম একটা মাছ পেলে নিজেরা খাবো না, মাছটা দৌড়ে মহাদেব সাউয়ের বাড়িতে নিয়ে গেলে নিশ্চয়ই অনেক চাল দেবে। রতনদোলে একবার নদীতে একটা 2 হাত লম্বা মৃগেল মাছ ধরেছিল। অত বড় মাছ কেনার খদ্দের হাটেও থাকে না। সে মহাদেব সাউয়ের বাড়িতে নিয়ে গেলে ওরা খুশি হয়ে কিনে নিয়েছিল। গলার মাদুলিটা চেপে ধরে বিজু বারবার বলতে থাকলো, হে ভগবান, হে ভগবান, একটা মাছ দাও। সকাল থেকে কিছুই খায়নি বিজু। এ পুকুর ধারে কলমি শাকও হয় না। ঘোষদের মিষ্টি পুকুরের পাড়ের কলমি শাকও ফুরিয়ে এসেছে। তারপর কি হবে? পুতুল সারাদিনে 5 বার বমি করেছে। পুতুলই কলমি শাক তুলে আনে। কিন্তু সে বেচারি নিজে কলমি শাক কিছুতেই সহ্য করতে পারে না। এই গরমের মধ্যেও হঠাৎ হঠাৎ একটা ভয়ের কাঁপুনিতে বিজুর শীত করছে। তারা সত্যি সত্যিই মরে যাবে? যে কথাটা মাকেও বলা যায় না, সেই কথাটাই বেশি ভয় ধরিয়ে দেয়। দাদা কি ইচ্ছে করে ফিরছে না? টাকাটা নিয়ে অন্য কোথাও সরে পড়েছে? দাদা ব্যবসা করতে চায়। ভাই বোন মায়ের জন্য বাজে খরচ না করে দাদা যদি পুরো টাকাটা নিয়ে অন্য কোথাও ব্যবসা করতে বসে যায়? বাবার ওপর দাদার রাগ ছিল, কিন্তু মাকে তো সে ভালোবাসতো। তবু দাদা ফিরছে না কেন? দাদা যদি সত্যি না ফেরে, তাহলে আর বাঁচার আশা নেই। সে আগে মরবে। মা প্রায়ই বলে, আমি মরলে তোরা আর এখানে থাকিস না, অন্য গাঁয়ে গিয়ে ভিক্ষে করিস, কোনো মন্দিরের চাতালে পড়ে থাকবি, কেউ তাড়িয়ে দেবে না। রোগা হতে হতে মা এমন একটা জায়গায় পৌঁছেছে যে চামড়ার তলার সব হাড়গুলো দেখা যায়। চোখ দুটো বেশি জ্বলজ্বল করে। তবু মা কাঁদে না কখনো। মহাভারত খুলে বসে থাকে। বিজুর ধারণা আগে মরবে পুতুল। ও সব সময় কাঁদে, কোনো শব্দ করে না, অনবরত চোখ দিয়ে জল গড়ায়। জেলখানায় বিনা পয়সায় খেতে দেয়। বাবা দুবেলাই খাচ্ছে, বেশ মজায় আছে। বেঁচে থাকবে বাবা। দাদা অতগুলো টাকা নিয়ে ব্যবসা করছে, দাদা বেঁচে থাকবে। শুধু হারিয়ে যাবে মা, পুতুল আর বিজু।
না না না, বিজু কিছুতেই মরতে চায় না। হে ভগবান, বাঁচিয়ে দাও। তুমি এত কাজে ব্যস্ত, তবু আমাদের দিকে একবার তাকাও। পেটের মধ্যে নাড়ি ভুঁড়িও যেন সব হজম হয়ে গেছে, তারপরেও আগুন জ্বলছে, শ্মশানের আগুনের মতন। মাঝে মাঝে মাথাটা ঝিমঝিম করে, ঘুম পায়। বিজুর ধারণা, দিনের বেলা ঘুমিয়ে পড়লেই সে মরে যাবে। খিদের সময় সব কিছু খাওয়া যায় না কেন? গতকাল সে চুপি চুপি অনেকগুলো ঘাস তুলে চিবিয়ে খেয়েছিল। একটু পরেই বমি হয়ে গেল। গরু তো ঘাস খায়, তাদের বমি হয় না? আম গাছের পাতা খাওয়া যায়, তাতেও যদি বমি হয়? বমির সময় বড় কষ্ট হয়, যেন গলার কাছটা কেউ মুচড়ে ধরে। বিজু মাঝে মাঝে আকাশের দিকে তাকায়। মেঘ নেই, রোদ্দুরে ঝকমক করছে। আকাশ খাওয়া যেত যদি। আকাশ খেলে বমি হতো না। তরমুজের ফালির মতন এক টুকরো আকাশ কেটে আনা যায় না? হে ভগবান, আমাদের মেরো না, মেরো না। দাদাকে ফিরিয়ে দাও। দাদা কি মামা বাড়ির দুধ ভাত খাচ্ছে? না, দাদা নিজেই হঠাৎ মরে গেছে। যদি টাকা নিয়ে ফেরার সময় ডাকাতে ধরে দাদাকে? একটা মাছ, একটা মাছ, বড় ছোট যে কোনো মাছ। আয়, আয়, আয় মাছ, আয় মাছ, আয়। মহাদেব সাউয়ের মেয়ের বিয়েতে গ্রাম শুদ্ধ মানুষকে কত খাইয়েছিল। দাদা আর বিজু বসেছিল পাশাপাশি। শেষ পাতে একখানা লুচি আর সে খেতে পারেনি। দাদা বলেছিল, ফেলিস না, খেয়ে নে, খেয়ে নে। বিজুর মুখে তখন রসগোল্লা। সে মাথা নেড়েছিল। কেন নষ্ট করেছিল সেদিন সেই একখানা লুচি? এখন যদি পেত? আর কোনোদিন সে লুচি খাবে না, ভাত খাবে না। কলমি শাক খেতে খেতে বমি করে মরে যাবে। ঝপাস করে একটা শব্দ হলো। ননি পিসি ঝাঁপ দিয়েছে পুকুরে, উপুর হয়ে ভাসছে। চুলগুলো কিলবিল করছে সাপের মতন। আর উঠছে না কেন? ননি পিসিও মরে গেল নাকি? বিজু জানে, সাঁতার শিখলে কেউ জলে ডোবে না। উপুর হয়ে নিঃশ্বাস নিচ্ছে কি করে ননি পিসি? ভাসতে ভাসতে মাছ পুকুর পর্যন্ত গিয়ে ননি পিসি চিত হলো। চিত সাঁতার কেটে ননি পিসি ফিরে এলো ঘাটের কাছে। কোমর জলে দাঁড়িয়ে আপন মনে ওহ ওহ শব্দ করছে। ননি পিসির কষ্ট হচ্ছে খুব। আজ সকালে বিজু পাশের বাড়িতে ঝগড়া শুনতে পেয়েছে। ননি পিসিকে কি জন্য যেন বকাবকি করছিল খুব ওর মা। এ গ্রামেও সবাই জেনে গেছে ননি পিসিকে ওর স্বামী আর ফিরিয়ে নেবে না। সে দুর্গাপুরে চাকরি করে। মৃত সন্তানের জন্ম দেবার পর একবারও ননি পিসিকে দেখতে আসেনি। এই ঘোর দুপুরে আর কেউ পুকুরে আসে না। ননি পিসি জলে দাঁড়িয়ে কাঁদছে একা একা। একবার ডুব দিলে উঠছে না অনেকক্ষণ। কেউ জল তোলপাড় করলে তখন আর মাছ ধরার কোনো আশাই থাকে না। বিজু এখন আর ফাতনার দিকে তাকাচ্ছে না, ননি পিসিকে দেখছে। খিদের কথাটা এখন আর মনে করছে না। ননি পিসির মসৃণ ঘাড় আর কাঁধ, পাশ ফিরলে দেখা যায় দুধে ভরা দুই বুক। ননি পিসি লক্ষ্যই করেনি বিজুকে। একটু পরে ননি পিসি ঘাটের ওপরের সিঁড়িতে বসল। ওখানে বাটনা বাটা শিলের চেয়ে একটু বড় একটা পাথর রাখা আছে। মেয়েরা ওই পাথরটায় আছড়ে কাপড় কাচে। অনেকে জল ভর্তি ঘড়া রাখে। মাঝখানটায় একটু গর্ত মতন।
ননি পিসি সারা শরীর মুচড়ে মুচড়ে কাঁদছে তো কাঁদছেই। স্বামী না নিলে ননি পিসি কি সারা জীবন বাপের বাড়িতে থাকবে? ওর বাবা যে দারুণ কৃপণ সবাই জানে। ননি পিসিকে সবাই কষ্ট দেবে। ননি পিসির এত বড় শরীর, আস্তে আস্তে রোগা হয়ে যাবে। ঘোষেদের বাড়ির চারু পিসিকেও তার স্বামী নেয় না। তার খুব শুচিবাই, সবাইকে গালাগালি করে, এমনকি বাতাসকেও বকুনি দেয়। ননি পিসি আঁচল সরিয়ে নিজের একদিকের বুক চেপে ধরল এক হাতে। তারপর সেই বুক থেকে ছড়ছড়িয়ে ঝরে পড়তে লাগলো দুধ। ননি পিসি নিজের বুকের দুধ ফেলে দিচ্ছে, একবার এই বুক, একবার আর এক বুক। চোখ ঠিকরে আসছে বিজুর। পাথরের খোঁদলে ঝরে পড়েছে সেই বুকের দুধ। একটু পরে থেমে ননি পিসি এক দৃষ্টিতে চেয়ে রইল পাথরটার দিকে, আর একটু কেঁদে উঠে দাঁড়ালো। বিজুর মনে পড়ে গেল ভুলি কুকুরটার কথা। সেটা যদি আশেপাশে থাকে, অমনি এসে চকাস চকাস করে ওই দুধটুকু চেটে খেয়ে নেবে। ননি পিসি ঘাট থেকে চলে যেতেই বিজু আর দেরি করল না। ছিপ ফেলে রেখে দৌড়ে সেখানে গিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ল। জিভ দিয়ে চাটতে লাগলো সেই দুধ। নোনতা নোনতা লাগছে, তবু যেন তার শরীর জুড়িয়ে যাচ্ছে। একটা শব্দ পেয়ে মুখ তুলে দেখল। ননি পিসি ফিরে এসে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে তার দিকে। কুকুর হয়ে গেছে বিজু। এ তো ভিক্ষের চেয়েও খারাপ। ধরা পড়া চোরের মতন সে হাউ হাউ করে কেঁদে ফেলে বলতে লাগলো, আমার খুব খিদে পেয়েছে, আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। ননি পিসি কাছে এসে বসে পড়ল, যেন আগের কথাটা শুনতে পায়নি। সেই রকম ভাবে জিজ্ঞেস করল, তোর কি হয়েছে রে বিজু? বিজুর ঠোঁটে লেগে আছে দুধ। সে আবার বলল, আমি কিছু খাইনি, খিদে আমি মরে যাচ্ছি, এবার ঠিক মরে যাব। ননি পিসির নিজেরই এখন খুব কষ্ট। অন্যের দুঃখের দিকে মন দেবার সময় নেই। তবু সে বলল, কেন, কিছু খাসনি কেন? বিজু বলল, আমাদের কিছু নেই। ননি পিসি বলল, আয়, আমাদের বাড়িতে আয়, এক বাটি মুড়ি দেব এখন। বিজু প্রবলভাবে মাথা নেড়ে বলল, তোমার বাবা বকবে, আমার মাও বকবে আমাকে। ননি পিসি করুণ চোখে একটুক্ষণ তাকিয়ে রইল বিজুর দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকের আঁচলটা আবার সরিয়ে বলল, খিদে পেয়েছে, খা। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।